নমস্কার, আমাদের নিউজে সবাইকে স্বাগত। আমি কিশোর, আমার সঙ্গে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। আপনাকে স্বাগত। আমরা আসব প্রথমে রাজ্য রাজনীতির বিষয়ে ওনার থেকে একটা বিশ্লেষণ আমি চাইব। এই আড়াই মাস আগে আমরা দেখেছি ভোটের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই। একে বলছে, ও ওকে বলছে। ভোটের পর বিজেপির 208টা সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল, তৃণমূল 80টা। আমরা দেখছি সেই তৃণমূলের একটা বড় অংশ যারা জিতেছেন এমএলএ, তারা হয়ে গেলেন আসল তৃণমূল বা পরিভাষায় ভালো তৃণমূল। আর গুটি কয়েক কালীঘাট তৃণমূল বা এই জাতীয় একটা বিশেষণ দেওয়া হচ্ছে। সেটা নিয়ে কে সিম্বল পাবে, কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে দখলে থাকবে, কোন পার্টি অফিস কে পাবে, এটা নিয়ে বিতর্ক চলছে। আমার মূল প্রশ্নটা হচ্ছে তোমার কাছে, যে তোমার বিশ্লেষণ কি বলে এই জিনিসটা, যে ভালো তৃণমূল বা কালীঘাট তৃণমূল এবং বিজেপির বিরোধিতা করে আবার বিজেপির সাথে ঘনিষ্ঠতা হয়ে গেল ঋতব্রত বা তাদের ববি হাকিম বা এদের, এটা তৃণমূলের সমর্থকদের কাছে কি মেসেজ দিচ্ছে আর সোসাইটির কাছে কি মেসেজ দিচ্ছে, রাজ্য রাজনীতিতে কি ইঙ্গিত দিচ্ছে? প্রশ্নটা তিনটে স্তর আছে, তিনটে স্তরকে আলাদা আলাদা করে একটু ব্যবচ্ছেদ করা দরকার। আমরা রাজ্য রাজনীতি দিয়ে শুনি নাকি কোনটা? হ্যাঁ, আমি আগে চেষ্টা করব যে তৃণমূলের বিষয়ে দিয়ে শুরু করতে, কারণ সংকটটা তৃণমূলের আভ্যন্তরীণ, যদিও তার ইমপ্লিকেশনস বা তার যে ওই এপিসেন্টারকে কেন্দ্র করে আশেপাশে যে বর্ধিত অঞ্চলগুলো, তার প্রভাবটা অনেকটা ব্যাপক হয়েছে। তবু মূলত যে সংকট, সেটা হচ্ছে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার অভাব। যে অভিযোগ তুলে মূলত এই বিভাজনটা তৈরি হয়েছে, যারাই বেরিয়ে এসছেন তারাই অধিকাংশই অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক, তার একাধিপত্য এবং নিয়ন্ত্রণকামী এক ধরনের আচার আচরণ, যা তার চেয়ে বয়োপ্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিকদের সঙ্গে খুব একটা সুষ্ঠু ন্যায় করে না, সেই দিকটার দিকে চিহ্নিত করেই শুরু হয়েছিল। এবং তার সমাপ্তিও সেইভাবেই হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছেন এই অংশের তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত এটা নির্বাচন কমিশনের কোর্টে রয়েছে যে সিম্বলটা কারা পাবে। সিম্বলের সঙ্গে সঙ্গে নামটাও সেইভাবেই আনুষ্ঠানিকভাবে চলে আসবে। প্রশ্নটা হচ্ছে তৃণমূলের কাছে কি মেসেজ যাচ্ছে, তৃণমূলের সমর্থকদের কাছে, তৃণমূলের সমর্থকদের কাছে, পরিচিত তৃণমূল সমর্থক নেতা টেতাদের কাছে কি মেসেজ যাচ্ছে বলে তুমি ফিল করছো? এটা একটা মানে খুব কি বলবো, এক ধরনের দোলাচল তাদের মধ্যে দেখতে পাচ্ছি। তারা আপাতত আনুগত্যের প্রশ্নে বিভাজিত, অর্থাৎ একদল দেখানোর চেষ্টা করছেন যে যা ঘটেছে সেটা হওয়া উচিত ছিল, এটা একটা প্রতিবাদ। এই প্রতিবাদ প্রমাণ করে যে তৃণমূলের ভেতরে গণতন্ত্রের চর্চা প্রসারিত হবে। আরেক দল মনে করেন যে না, আমরা দিদিকে রেখে রাজনীতি করতে এসেছি, দিদি যা করেছেন সেটাই ঠিক করেছেন। দিদি যদি অভিষেককে চোখ বুঝে বিশ্বাস করে থাকেন, মানে অতিরিক্ত ক্ষমতা দিয়ে থাকেন, তবু তাকে আমরা প্রশ্নবিদ্ধ করব না, আমরা দিদির অনুগামী থাকবো এবং তার মাধ্যমেই আমরা আমাদের তৃণমূলী সত্তার আদি অকৃত্রিম বৈশিষ্ট্যকে ধারণ করে রাখবো। বেশ, এটা তো বুঝলাম যে তারা দোলাচলের মধ্যে রয়েছেন। এবার আমি আসি যে এই যে বিজেপি এদের বিরোধিতা করলো, এরা বিজেপির সঙ্গে কন্টেস্ট করে জিতলেন এই 80 জন, তার একটা বড় অংশ এখন বিজেপির সঙ্গে একটা অলমোস্ট সমঝোতার জায়গায় এসছেন, বন্ধুত্বপূর্ণ বিরোধিতার জায়গায়। এইটা বিজেপি সম্পর্কে কি মেসেজ যাচ্ছে? বিজেপির চেয়ে আমার মনে হয় এই মুহূর্তে বিজেপি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা ফরমেশনের মধ্যে আছে। এটা মাথায় রাখতে হবে, কারণ বিজেপি খুব সাংগঠনিকভাবে শক্তিশালী অংশ হিসেবে আত্মপ্রকাশ করে যে ক্ষমতা পরিবর্তন ঘটিয়েছে তা কিন্তু নয়। তার নির্বাচনী ফলাফলকেও খানিকটা কার্বাইড মিশ্রিত বলেও রাজনৈতিক আলোচকেরা বলছেন। এটা মানে আতশ কাচের তলায় ফেললে হয়তো অনেক কিছু আরো বেরিয়ে আসবে পরবর্তীতে, সেটা পরের প্রশ্ন। আমি বলছি বিজেপির সাধারণ কর্মী সমর্থক নেতাদের সঙ্গে একান্ত কথাবার্তায় আমরা যেটা দেখেছি যে তারা এই ববি হাকিম বা এই ঋতব্রত বা যারা এদের বিরোধিতায় অনেক কথা বলেছেন ভোটের সময়, এখন তাদের নিয়ে মাতামাতিটা তাদের খুব একটা অস্বস্তি হচ্ছে, বিষম খাচ্ছেন। স্বাভাবিক। এইটা কি মনে হয়? এইটা ওই বললাম, মানে বিজেপির এখনো পর্যন্ত ফরমেশনের স্তরে আছে, কিন্তু বিজেপিকে মানে
তার রাজনৈতিক শক্তিকে পরিচালনা করবার ক্ষেত্রে তাদের একটা দ্বৈত সত্তা আছে। একটা হচ্ছে বিজেপির মতো সংসদীয় একটা অংশ, আরেকটা হচ্ছে অসংসদীয় মতাদর্শগত অংশ, যেটা আরএসএস। এবার বঙ্গের রাজনীতিতে এই আরএসএস এর ভূমিকা ক্রমপ্রসারিত হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এবং বেশ খানিকটা বিস্তার করেছেন তারা, কিন্তু বিজেপি সাংগঠনিকভাবে ততখানি বিস্তার করে উঠতে পারেনি। তার মধ্যেই পালাবদল ঘটলো। যখন পালাবদল ঘটলো, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে সবার আগে কিন্তু এই সরকারের অংশীদারিত্বের প্রশ্নে স্বাভাবিকভাবেই একটা চ্যালেঞ্জের সম্মুখীন হলেন সরকারের প্রধান। অর্থাৎ কিনা এই মন্ত্রিসভাতে এবং সিদ্ধান্ত গ্রহণকারী যে বডিটা রয়েছে তাতে আরএসএস এর কত শতাংশ অংশগ্রহণ থাকবে এবং নন আরএসএস অংশটা, বিজেপির সেই অংশটার কতখানি অংশগ্রহণ থাকবে। এবং দেখা গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের ক্ষেত্রে কিন্তু আরএসএস তার আধিপত্যকে বা আরএসএস তার জায়গাটাকে সুপ্রতিষ্ঠিত করেছে। সেটা অর্থ হতে পারে, সেটা উচ্চশিক্ষা হতে পারে, স্কুল শিক্ষা হতে পারে, এবং ধরে ধরে বিষয়গুলোকে বলা যেতে পারে। ফলে এই আরএসএস এর চাপকে মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছিলেন যে আগামীতে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সংঘাত যদি তৈরি হয়, সেক্ষেত্রে সুশাসনের প্রশ্নে যেখানে সরকারকেও কম্প্রোমাইজ করে চলতে হয়, সেই কম্প্রোমাইজের জন্য ব্যাকআপ একটা দরকার হবে। সেই ব্যাকআপের ব্লক তৈরি করতে হবে। হ্যাঁ, একটা সেই ব্লকের একটা প্রচ্ছন্ন চেহারা দিয়ে সো কল্ড ভালো তৃণমূল ব্যাপারটা উঠে আসলো। এবং এই ভালো তৃণমূল কথাটা প্রথম যিনি বলেছিলেন তিনি কিন্তু ব্যঙ্গার্থে কথাটা বলেছিলেন, একেবারে ব্যঙ্গার্থের কথাটা প্রয়োগ করেছিলেন। কারণ তিনিও জানতেন এরকম একটা ভালো তৃণমূল হতে যাচ্ছে, ভালো তৃণমূলের অংশ উঠে আসবে, যারা প্রয়োজনে সরকার প্রধানকে খানিক সহযোগিতাও যোগাবেন। এটা বুঝলাম। এবার একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে আমাদের রাজ্য রাজনীতিতে শাসক আর বিরোধী আমরা যেটা দেখেছিলাম যে বাম জামানার শেষ দিকে, যে বামফ্রন্ট আর অন্যদিকে তৃণমূল, পরে তৃণমূলের সঙ্গে কংগ্রেস সব দল জুড়ে বামফ্রন্টকে সরিয়ে দিল, শক্তিশালী বিরোধিতার জায়গা তৈরি হয়ে গেছিল। তো এখন কি দাঁড়ালো? এখন রাজ্য রাজনীতি কি পেলো? যে ভোটের আগে সবাই মিলে যুদ্ধ করলো, ভোটের পর দেখা যাচ্ছে অলমোস্ট সবাই একসঙ্গে রয়ে গেছে। এই তাহলে আমাদের রাজ্য রাজনীতি কোন দিকে যাচ্ছে? একেবারেই আসলেই মতাদর্শগত বা দৃষ্টিভঙ্গিগত রাজনীতির জায়গা আস্তে আস্তে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে ক্রমশ অপসৃয়মান। এখানে রাজনৈতিক বিরোধিতা আপাতত ইস্যু ভিত্তিক, রাজনীতিটা হচ্ছে সুযোগ কেন্দ্রিক, এবং এই মুহূর্তে রাজনীতির গোটা প্রক্রিয়াটা এসে দাঁড়িয়েছে যে ক্ষমতা। আমি একটা কথা বলি, রাজনৈতিক বিরোধিতা কি ইস্যু ভিত্তিক বলা ভালো না ভোট ভিত্তিক কথা বলা? ভোটটাকেও আমি ইস্যুর মধ্যেই রাখছি। আচ্ছা, ভোটটাকেও একটা বৃহত্তর ইস্যু হিসেবেই আমি দেখতে চাইছি, এবং মূল লক্ষ্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ক্ষমতাকে যে করে হোক রিটেইন করতে হবে, ক্ষমতাকে ধরে রাখতে হবে। তাহলে বিরোধিতা বলে কিছু থাকবে না, কার্যত থাকছে না। এবং এই যে ক্ষমতাকে ধরে রাখতে হবে, এই প্রবণতা কিন্তু আজকের নয়, এই প্রবণতা কিন্তু বাম আমলের শেষ দিক থেকেও এই বিষয়গুলো এসছেন। একসময় বুদ্ধদেব বাবু বলেছিলেন আমি চোরদের মন্ত্রিসভায় থাকবো না, যদিও এটা নিয়ে তর্ক আছে আদৌ উনি বলেছিলেন না ওনার কন্যা বলেছিলেন, সেটা মিসকোট করা হয়েছে, কিন্তু যাই হোক উনি পদত্যাগ করেছিলেন, এটা বাস্তবতা। তাহলে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যার সঙ্গে উনি আপোষ করতে চাননি। অতএব সেই প্রশ্নটা কি, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ব্যক্তি সরকারের সঙ্গে বা তদানীন্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বোঝাপড়াটা ঠিকঠাক থাকে, দুঃসময় নাটকটা একেবারে। তো ফলে স্বাভাবিকভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য খানিক অর্থে আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করা যায়, এই মনোভাবটা কিন্তু বাম আমল থেকে একটু একটু করে দেখা যাচ্ছিল। তৃণমূল তার হদ্দবুদ্ধ করে দেখিয়েছে। ফলে আজকে কিন্তু সাধারণ মানুষ আদর্শ ভিত্তিক রাজনীতির কাছে কোনো কিছু প্রত্যাশাই করে না। তারা ধরে নিয়েছে ওটা মোটামুটি কি বলবো, একেবারে ওই কাঁঠালের আমসত্ত্বে পরিণত হয়েছে। তার মানে কি আমাদের রাজ্য রাজনীতিতে আপাতত সেই জায়গায় বলছি আদর্শ ভিত্তিক কোনো দলীয় জায়গা নেই, থাকবে না, থাকবেও না। এরপরে যে দলগুলো আসবে পরিষ্কার, ওই আবারও বলছি, মানে দলগুলো এমনভাবে সংগঠিত হবে যার চেহারাও হবে খুব ফ্লেক্সিবল, নেতৃত্ব, এই যে জনপ্রিয় রাজনীতির এইটা হচ্ছে একটা বাবল তৈরি করে, জনপ্রিয়তার রাজনীতি, হ্যাঁ, পপুলিস্ট পলিটিক্স যাকে বলা হচ্ছে, এই জনপ্রিয়তার রাজনীতি একটা বাবল তৈরি করে। বাবলটা ফেটে গেলে না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যার বাবল তৈরি করে রেখেছিলেন, এটা যে ফেটে গেছে, সেই জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারী এককভাবে সেই বাবলটার অত বড় বাবল তৈরি করতে পারছেন না। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ইমেজটাকে বড় করছেন, বিরোধী দলনেতা হিসেবে তার একটা ইমেজ ছিল, কিন্তু ওই বাবলটা সমান কখনোই নয়। যে স্তরে, যে পর্যায় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছিলেন, সেই পর্যন্ত মানে ফোলানোই যাচ্ছে না ব্যাপারটাকে, এবং কোনো দলই সেইভাবে ফোলানোর চেষ্টাও করবে না। অন্তত আরএসএস যার সঙ্গে রয়েছে সেই দলে তো কোনো ব্যক্তিকে এইভাবে এতখানি ফুলতে দেবেও না। এবার ঘটনাটা এসে দাঁড়াচ্ছে সেখানে সেটা হচ্ছে সেক্ষেত্রে সমস্তটাই এসে দাঁড়াবে
প্রসঙ্গ কেন্দ্রিক রাজনীতি, অর্থাৎ এই প্রসঙ্গে বিরোধিতা কিন্তু অমুক প্রসঙ্গে সমঝোতা করা, বোঝাপড়া করে চলতেই পারে, এবং তারা এটা দেখাবেন এটাই সুশাসন, এটাই গণতন্ত্র। এটা দাঁড়ায় তাহলে সোসাইটির যে মানুষের আন্তঃসম্পর্ক তো একটা অদ্ভুত সূক্ষ্ম রাজনীতিতে চলে, সেক্ষেত্রেও কি তাহলে এই সম্পর্কগুলো হবে বিষয়ভিত্তিক, যে এটাই আমি তোমার সঙ্গে যদি এটাকে কিশোরদা যদি আমরা মানবিক স্তরে নামিয়ে নিয়ে আসি না, তাহলে আমি বলবো এটা কাম্য পরিস্থিতি। মানুষের শুধু তুমি বামপন্থী রাজনীতি করো বা আমি দক্ষিণপন্থী রাজনীতি করি বলে আমাদের ভেতরে চিরশত্রুতা, মারামারি কাটাকাটি করে মরছে নিচুতলার মানুষগুলো, তারাই তো প্রাণ দেয়। এইটা কেন হবে? বরং এই জায়গাটা ভালো। হ্যাঁ, যদি এই সমঝোতাটা যদি নিচু তলা পর্যন্ত পৌঁছে যায়, সেটা সমাজের জন্য আখেরে ভালো, রাজনৈতিক হিংসা প্রশমিত হবে। কিন্তু আদর্শভিত্তিক রাজনীতিতে যে শিবির বিভাজন থাকে, সেই শিবির বিভাজন যদি হারিয়ে যায়, তাহলে সেটা ওভারঅল গণতন্ত্রের জন্য খারাপ। এইবার ওভারঅল গণতন্ত্রে আমরা চলে আসছি। একটা প্রশ্ন আমার এর সঙ্গে সংযোজন করি, সেটা হলো এই ভোটের পরে দেখা গেল তৃণমূল কংগ্রেসের 22 জন এমপি, যারা এই আমাদের ভোটের আগে নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে প্রতিটি সভায় নিয়ম করে গালাগাল করেছেন, বিষোদগার, তাদের দেখলাম যে হাসি হাসি মুখে আমাদের মাননীয় স্পিকার লোকসভার তার সঙ্গে পোজ দিয়ে ছবি হচ্ছে, কোথাও ডিনার হচ্ছে, নানা রকম ছবি খবর টবর দেখছি। তারপরে একটা এনসিপিআই বলে দলে তারা যোগ দিয়ে দিলেন, এরকম ব্যাপার হলো। তো এই যে বিজেপিও এদের সম্পর্কে বিষোদগার করেছে ভোটের আগে, এই 2.5 মাস আগে, তার মধ্যেই সমস্ত কিছু পাল্টে গেল। মানুষ এটা দেখছে, মানুষ এটা নিয়ে প্রতিবাদের কোনো জায়গা নেই, মেনেও নিচ্ছে। এর উদ্দেশ্যটা কি মনে হয় যে বিজেপির এই যে এইরকম একটা 2.5 মাস, মানে ভোটের আগে যাদের গালাগাল করেছি তাদেরকে সঙ্গে নিয়ে চলবো এখন, এইটা কি শুধু ডিলিমিটেশন বিলটা পাস করার জন্য? কি মনে হয়? একটা মজার ব্যাপার হচ্ছে এই যে সংখ্যাটার এমপিদের কথা আমরা বলছি, যারা এই মুহূর্তে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টিতে, আমার মনে হয় এটা একটা ইন্টারিম ব্যবস্থা। যে মুহূর্তে এই আমাদের বিধানসভার যে বিক্ষুব্ধ অংশটা, তৃণমূলের বিক্ষুব্ধ অংশটা নির্বাচন কমিশনের দ্বারা প্রকৃত তৃণমূল বলে চিহ্নিত হয়ে যাবে, এরাও দল বদলে এর ভেতরে ঢুকে পড়বেন এবং ওটা একটা বর্ধিত তৃণমূল পরিবার হিসেবেই কাজ করবে। সেটা তো সাপোর্ট গ্রুপ অফকে বিজেপি হয়ে যাবে তখন। এক্স্যাক্টলি, সেটাই হয়ে যাবে। এর দুটো কারণ আছে। এক হচ্ছে এদের সার্ভাইভাল, কারণ এদের অধিকাংশ এমপি এবং যারা আছেন, এক তো হচ্ছে বেশ কিছু অনভিজ্ঞ এবং সংসদীয় কোনো বিশেষ কোনো ভূমিকা নেই, কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকারিতা করে টিকিট পেয়েছেন বা জিতেছেন। কেউ কেউ তো এখন দর্পিতভাবে বলছেন আর বানায় থাকতে গেলে যোগ্যতা লাগে। তো এই যে হাস্যকর এদের রাজনৈতিক মেধা, মানে বড় যন্ত্রণাদায়ক। ফলে আগামীতে এরা পলিটিক্সে সার্ভাইভ করবেন না, প্রয়োজন হবে না। এই জায়গাগুলো আস্তে আস্তে বিজেপির গ্রাসেই চলে যাবে এবং এরা কিন্তু আর সেখানে সুযোগ পাবেন না কোনোদিনই। এই এত আনুগত্য দেখিয়ে, এত হাসি খুশি ছবি তুলেও কিন্তু এরা ফিরে আসবেন না পেনশনের ফর্ম ফিল আপ করতে। তাহলে কি ডিলিমিটেশনের জন্যই আপাতত এদের? শুধু ডিলিমিটেশন কেন, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্নে যেখানে সংসদের মুখোমুখি হতে হচ্ছে এই সরকারকে, যেহেতু 2024 নির্বাচনে আগেকার মতো যথেষ্ট সংখ্যক আসন নিয়ে বিজেপি আসেনি, ফলে বেশ কিছু জায়গায় সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধিতার মুখে পড়ে সরকারকে পিছু হাঁটতে হয়েছে, সিলেক্ট কমিটিতে চলে যেতে হয়েছে। রাজ্যসভার ক্ষেত্রে এই সংকটটা দেখা দিয়েছে। ফলে এই ব্যাকআপটা আসলে তুলনামূলকভাবে সুবিধা হবে। ফলে ডিলিমিটেশনের মাধ্যমে যদি সত্যি সত্যি পরিস্থিতি ওই এক দেশ এক ভোট ইত্যাদির দিকে চলে যায়, বিজেপি সেই চেষ্টা কেন করবে না? ঘোষিত উদ্দেশ্য। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। ধরা যাক কুড়িয়ে বাড়িয়ে এক দেশ এক ভোট বা ডিলিমিটেশনটা পাস করানো গেল, তাহলে আমাদের 2029-এ আমাদের শিডিউল ভোট, যদি তার আগে এটা পাস হয়ে যায়, তাহলে বিজেপি কি এক দেশ এক ভোট নীতি সারা দেশে কার্যকর করতে গেলে 22টা রাজ্যে বিজেপির সরকার আছে, পশ্চিমবঙ্গে তো সবে হলো, আসামেও তো সবে হলো, তো এগুলো ভেঙে দিয়ে আবার ভোট হবে? এইটাই হচ্ছে সবচেয়ে লক্ষণীয়। এই সময়কালে যারা নতুন নির্বাচিত সরকার হয়েছে, তারা খুব দ্রুত বেশ কিছু জনপ্রিয় পদক্ষেপ সেই জন্য চট করে নিয়ে ফেলছে। সেই মানে ওই কর্মচারীদের আটকে থাকা ডিএ ঘোষণা করে দেওয়া থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা যদির উপরে ভেবে, হ্যাঁ,
মানে তাদের জনপ্রিয়তা যেন তলানিতে চলে না যায়, কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে না হয়। স্বাভাবিকভাবেই মানুষের ভেতরে এই সরকারকে নিয়ে প্রত্যাশা আরো বেশি জাগিয়ে তোলা। তাই যদি খুব দ্রুত মানে কি বলবো অসময়ে তাদেরকে আরেকবার নির্বাচনে যেতে হয়, যেন মানুষের মগজে থেকে যায়, তার জন্য যদি ওই 30,000 কোটি টাকা ধারও নিতে হয় ব্যাংকের থেকে, যার কাকপক্ষীয় টের পাবে না, হাজার কোটি টাকা ধারও নিতে হয়, তবু সেটা নিয়ে হলেও এই জনমুখী পরিকল্পনার মাধ্যমে মানে নীতিগুলোর মাধ্যমে জনগণের মনে স্থায়ী মানে খানিকটা ছাপ রেখে তবে যেন যাওয়া যায়। এই প্রক্রিয়াটা শুধু বাংলাতে নয়, আসামেও শুরু হয়েছে, এবং যেখানে যেখানে নতুন বিজেপি সরকারগুলো এসছে তারা কিন্তু এই মুহূর্তে ব্যাপকভাবে জনমুখী কার্যকরিতা দেখাচ্ছেন। এবং সবটার মাধ্যমে বা এই যে মানে ইথানলকে মিশিয়ে পেট্রোলকে কম দাম করে দেওয়ার এই যে একটা চেষ্টা চলছে, এই চেষ্টার মূলেও কিন্তু সেই ব্যাপারটাই রয়েছে। এখন গ্যাসের দাম হঠাৎ করে কমের দিকে যাচ্ছে। এই সবটার পেছনে কিন্তু এই নির্বাচনে যাওয়ার আগে আবার মানুষের সামনে খানিকটা বিশ্বস্ততা, মানুষ আমরা জনকল্যাণের দিকে অগ্রসর হচ্ছি, এই একটা দৃষ্টিভঙ্গি দেখানোর চেষ্টা তো আছেই। তো ফলে এটা খুব বিস্ময়ের ব্যাপার হবে না যদি 2029-এ এক দেশ এক ভোটের মাধ্যমে আমাদের রাজ্যেও পুনরায় বিধানসভা নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। তবে এই যে 82 জন মানে বিরোধী বিধায়ক, 80 জন বিরোধী বিধায়ক ঠিক থাকলেন, এদের মধ্যে থেকেও কেউ কেউ হয়তো আবার পুনর্বাসন পাবেন, এবং কেউ পাবেন যাদের জেতার সম্ভাবনা অ্যাসেস করা যাবে সেই মতো। তার মানে এই যে সার্বিকভাবে রাজ্য রাজনীতিতে আমরা দেখছি কালীঘাট তৃণমূল, ভালো তৃণমূল, বিজেপির সঙ্গে লড়াই করে জেতার পরে আবার বিজেপির সঙ্গে সমঝোতা, এবং আবার 22 জন এমপির আবার এনসিপিতে চলে যাওয়া, এটা একটা টোটাল সমস্ত কিছুই একটা সুপরিকল্পিতভাবে হচ্ছে মনে হয়, এবং না বিচ্ছিন্নভাবে সুপরিকল্পিত বলেই ব্যাপারটাকে এখনো ঘোলা জলের মতো মনে হচ্ছে। তলায় থিততে কিন্তু থেতনের গল্পটা অন্য কিছু থিতিয়ে পড়বে, আপাতত জলটা ঘোলা হচ্ছে এইভাবেই। এই যে একটা ডামাডোল তৈরি হয়ে আছে, মানে বিধানসভায় একটা ডামাডোল, সংসদ ভবনে একটা ডামাডোল, এই যে হঠাৎ করে আমাদের এক সময়কার মুখ্য সচিবকে তুলে নিয়ে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের ইয়ে করে দেওয়া, এই যে একটা সংশয়ের উপরে সংশয়, কি কার্ড আসছে, কার্ডের উপর আমরা খালি বিস্মিত হয়ে পরপর দেখছি। এবং এই চমকটা থাকতে থাকতেই কিন্তু হয়তো আরেকবার নির্বাচনের ঘন্টা বেজে যেতে পারে। দেখা যাক কোন দিকে যায় পরে রাজনীতি। প্রিয় ভিউয়ার, এই বিশ্লেষণ যে এই চমক অব্যাহত থাকবে বলে উনি মনে করছেন, এবং সংশয়ের পরে সংশয় চাপিয়ে দেওয়া হচ্ছে, বা সংশয়ের পরে সংশয়াচ্ছন্ন হয়ে যাচ্ছি আমরা বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীর বিশ্লেষণ শুনলাম, এবং অমিতাভবাবুকে অনেক ধন্যবাদ। আমুদুরিয়া নিউজ আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদুরিয়ার সঙ্গে থাকুন। আমুদুরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।